শুভেচ্ছা প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি চ্যানেল আয়ের পর্দায়। ফার্স্ট ওয়াশ এখন কি চায়ের আয়োজনের সাথে আছে আমি দীপ্তি চৌধুরী। একটি জরিপ অনুযায়ী ঢাকা শহরের ৬৭% মানুষ চলাচল করেন বাসে। সড়ক পরিবহনে জনভোগান্তির কথা নতুন করে বলার প্রয়োজন আছে বলে আমি মনে করছি না। সড়কে মহাসড়কে লক্কর ঝক্কর গাড়ি চলাচল, ওভার স্পিডে গাড়ি চালানো, অদক্ষ ড্রাইভার দিয়ে গাড়ি চালানো, যত্রতত্র গাড়ি থামানো, একই সড়কে ধীর গতি ও দ্রুত গতির গাড়ি চলাচল করা, 3 চাকা ও 2 চাকার গাড়ি, মোটর বাইক যাত্রীদের সাথে কন্ডাক্টর ও বাস চালকদের দুর্ব্যবহার, যানজট, আন্দোলন ও প্রতিবাদের নামে সড়ক অবরোধ, এসব হজম করে অনেক ক্ষেত্রে জীবনের ঝুঁকি নিয়ে সড়কে চলাচল করতে হয় আমাদের সকলকে। পরিবহন সেক্টরে রাজনৈতিক শক্তির দখলদারিত্ব এবং শৃঙ্খলা বিধানকারী কর্তৃপক্ষের দুর্নীতি ও অবহেলা গুরুত্বপূর্ণ এই সেক্টরটিকে অনিরাপদ ও বিশৃঙ্খল করে রেখেছে অনেক দিন থেকে। দর্শক, আমাদের আজকের আলোচনার বিষয় সড়ক পরিবহন সেক্টরে শৃঙ্খলা। দর্শকের বিষয়ে কথা বলার জন্য আজকে দুজন অতিথি আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন। আমাদের সঙ্গে রয়েছেন জনাব রফিকুল হোসেন কাজল, তিনি বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির একজন নেতা। আমাদের সঙ্গে রয়েছেন বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি, অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে, চ্যানেল আইকে এবং দর্শক শ্রোতাদের। জনাব মোজাম্মেল হক, আপনার কাছে জানতে চাচ্ছি যে 5ই আগস্ট আগের সময়ে, অর্থাৎ গত 16 বছরের আমলে আমরা চাঁদাবাজির নানা অভিযোগ পেয়েছি। সেটা ক্ষমতাসীন রাজনৈতিক দলের নেতাদের নাম ভাঙিয়ে কর্মীরা করেছেন, কিংবা বিভিন্ন সন্ত্রাসীরাও হয়তো নাম ভাঙিয়েছেন। এটার সঙ্গে আমরা বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তাদের জড়িত থাকার অভিযোগও পেয়েছি। কিন্তু এই 5ই আগস্ট পরবর্তী সময়ে যখন চাঁদাবাজির সম্পর্কে জিরো টলারেন্সের কথা বলা হলো, তখন আসলে বর্তমান পরিস্থিতিটি কি? চাঁদাবাজি কি সত্যি বন্ধ হয়েছে? এটা আসলে স্বাভাবিক চিত্র, যদি নিয়ন্ত্রণ ব্যবস্থা না থাকে। এখন নিয়ন্ত্রণ কিভাবে করবেন আপনি? নিয়ন্ত্রণ পৃথিবীর দেশে দেশে কেমনে হচ্ছে? পৃথিবীর দেশে দেশে কিন্তু আধুনিক সিস্টেমের মধ্য দিয়ে হচ্ছে। আপনি ক্যালকাটা শহরে গেলে সেখানে কোনো আপনি অটোরিকশা পাবেন না। সেখানে রাস্তায় এই যে ব্যাটারি চালিত রিক্সা, মোটরযান, এগুলো চলে না। সেই সব যানবাহন পাওয়া যায়। কেন পাওয়া যায় না? সেখানে আইন এবং বিধিবিধানের কারণে। আমাদের আসলে আইন বিধিবিধান সব কিছু আছে, কিন্তু এটা প্রয়োগ হয় না, প্রয়োগ করা যায় না, এবং কেউ কেউ প্রয়োগ করতে দেয় না। সব কিছু মিলিয়ে আমাদের একটা হযবরল বিশৃঙ্খল অবস্থা। তার মধ্যে কিন্তু একটা ভয়ঙ্কর চাঁদাবাজি জড়িত, যেটা আপনি প্রশ্ন করলেন। এই যে আমরা শুধু এই কয়দিন আগে ব্যাটারি চালিত রিক্সার আন্দোলন হয়েছে। ব্যাটারি চালিত রিক্সার আমরা ভেতরে ঢুকতে গিয়ে দেখলাম যে বছরে প্রায় 40,000 কোটি টাকা চাঁদাবাজি হচ্ছে শুধু ব্যাটারি চালিত রিক্সা থেকে। ঢাকা শহরে প্রায় 10 লাখ রিক্সা, এই 10 লাখ রিক্সা প্রতিদিন 200 থেকে 250 টাকা পর্যন্ত দৈনিক চাঁদা দিতে হচ্ছে। কোনো কোনো গাড়িতে 200 টাকা পর্যন্ত চাঁদা দিতে হচ্ছে। চট্টগ্রাম শহরে যদি দেখি, চট্টগ্রাম শহরে 120 টাকা থেকে 180 টাকা পর্যন্ত জায়গায় জায়গায় স্থানে স্থানে চাঁদা দিতে হচ্ছে। আবার প্রতিটি ট্রিপে যাত্রী নিতে গেলে কিন্তু এক ট্রিপে 10 টাকা করে চাঁদা স্ট্যান্ডগুলোতে দিতে হচ্ছে। এখন কোথায় যায়, কারা এই চাঁদা তোলে? এখন আপনার কাছে জন্য আমি একটা তথ্য এখানে নিয়ে হাজির হয়েছি। আমি আজকে যখন এখানে আসতেছিলাম, আমি আজকে যখন এই প্রোগ্রামটাতে আসতে হবে একটু মাঠে ঘাটে ঘুরবার চেষ্টা করেছি। কি অবস্থা! এই যে আমরা দেখেছি 5 তারিখের পরে চাঁদাবাজরা পালিয়েছে, অনেকে আত্মগোপনে চলে গেছে, অনেকে স্ট্যান্ডে আসেন না, ঘরে থাকলে লুকিয়ে থাকেন, পালিয়ে থাকেন, অনেকের নামে মামলাও হয়েছে। এখন দেখছি আবার নতুন চাঁদাবাজের আবির্ভাব হচ্ছে। আমি আপনাকে একটু ছোট্ট দেখি। এটা হলো যাত্রাবাড়ি থেকে পোস্তগোলা রোডে। এই রোডটাকে 30 নম্বর রোড হিসেবে বিআরটিএ বিবেচনায় নেয়। এটা হলো যে একটা হিউম্যান হলারের রোড। এই হিউম্যান হলারে এখানে দেখেন গাছ লাগান পরিবেশ বাঁচান নভেম্বর 2024 এই নাম দিয়ে এই 5 তারিখের পরে আবার চাঁদাবাজি শুরু হলো। এই টোকেনটা আপনি যে গাড়ির সামনে পাবেন নিশ্চিতভাবে ধরে নেওয়া যাবে এটা টোকেন বাণিজ্য আবার শুরু হয়ে গেছে। এখন আমি এই চাঁদাবাজরা এই রোডের যদি আমি একেবারে সরাসরি নাম বলে দেই, এই সৌরভ নামে এক ব্যক্তি কিন্তু ইয়ার আগে, এই যে 5 তারিখের আগে, অর্থাৎ আগের সরকারের সময়ে তৎকালীন মন্ত্রী, তৎকালীন এমপি, স্থানীয় এমপির নাম ভাঙিয়ে তারা এই চাঁদাগুলো নিতেন।
এখন তারা পুলিশের কোনো কোনো কর্মকর্তাদের নাম ভাঙিয়ে এই টাকাগুলো নিচ্ছেন, চাঁদাগুলো নিচ্ছেন। এবং আমি নিজে আজকে এই আপনার স্টুডিওতে আসার আগে যে সমস্ত পুলিশের ডিসির নাম ব্যবহার করা হচ্ছে তাদের কাছে আমি সরাসরি অভিযোগ করে এসেছি এবং এটা তাদেরকে দিয়েছি। তারা আমাদের কাছে প্রমাণ চায়, তাদের এজেন্সি আছে, গোয়েন্দা সংস্থা আছে, তারা পুলিশের বিরুদ্ধে অভিযোগ করলে তাদেরকে যখন আমরা অভিযোগ করি তারা বলতেছে আপনি পুলিশের বিরুদ্ধে কথা বলেন কেন? আসলে চাঁদাবাজ আর পুলিশ এক হয়ে যায় কেমনে, এইটা আমি ওনাকে প্রশ্ন করেছি। আমি বললাম যে চাঁদাবাজ আর পুলিশ এক হয়ে গেল কেন? আমি তো চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলছি, আমি তো পুলিশের বিরুদ্ধে বলছি। আপনি পুলিশের বিরুদ্ধে বলছেন, আপনি আমার এটা প্রমাণ করে দেন। আচ্ছা, প্রমাণ করার দায়িত্ব কি আমার? আমার হাতে কি এজেন্সিগুলো আছে? আমার কাছে কি গোয়েন্দা সংস্থা আছে? আমার কাছে কি ডিবি আছে? আমার কাছে কি থানার, আমি কি ওসি, আমি কি মামলা ইয়ে করতে পারি? আচ্ছা, একটা কথা আমাকে বলেন, যদি চাঁদা না দেয় তাহলে আসলে কি হয়? এই যে চাঁদা না দেওয়ার কারণে এই যে ওখানে দেখলাম, এই যে আমার সামনে একটা গাড়িতে, যে গাড়িতে এরকম টোকেন ছিল না, তাকে আটক করেছে, এই যে মামলা দিয়েছে। এবং আমি এটাও হ্যাঁ, পুলিশে মামলা দিয়েছে। অর্থাৎ পুলিশ কিভাবে এই যে চাঁদাবাজদের সাথে জড়িয়ে যাচ্ছে, অর্থাৎ যারা চাঁদা উঠাচ্ছে সিভিল লোক, কিন্তু এইখানে জড়িয়ে যাচ্ছে পুলিশ। কিভাবে জড়িয়ে যাচ্ছে এটার প্রমাণ, যে গাড়িতে এই টোকেন পাওয়া যাবে না তাকে আটক করা হচ্ছে, এই যে আটকের স্লিপ। এখন যে বিষয়টি জরুরি সেটা হলো যে আসলে আমরা যেটা দেখতে পাচ্ছি 5 তারিখের আগে যে সমস্ত টিআই এবং পিআই আগে যেখানে যেখানে ছিল, আমরা দেখেছি 5 তারিখের পরেও কিন্তু তারা অনেকেই একই স্টপেজে ছিল, একই স্টেশনে ছিল। তারা কিন্তু এই যে চাঁদাবাজির নেটওয়ার্কটা স্পষ্টত বোঝেন। আমি আপনাকে বলি, আমরা এই রোডটা আমি পর্যবেক্ষণ করতে গিয়ে যেটা দেখলাম, 1 মাস আগে চাঁদাবাজি কমপ্লিট বন্ধ থাকা অবস্থায় 20টা গাড়ি পুলিশের ট্রাফিক বিভাগ আটক করলেন। আটক করে চালকদের বলে দিলেন তোমরা গাড়ি ছাড়াইতে চাইলে ওই ব্যক্তির কাছে চলে যাও, সৌরভের কাছে চলে যাও। অর্থাৎ সৌরভ যে 5 তারিখের আগে টাকা তুলতেন তৎকালীন এমপিদের নাম দিয়ে, তার কাছে চলে যাও। এখন তার কাছে এখন যাইতে বলে পুলিশ ওই যে চাঁদাবাজের কাছে চালকদের মালিকদেরকে ঠেলে দিচ্ছেন। এখন সৌরভ যখন এই গাড়ি ছাড়াইতে আসলো, সৌরভ বলল যে তোমাদের গাড়ি আর ধরা হবে না, আমরা একটা টোকেন দেবো তোমার গাড়ির সামনে, এই টোকেনটা থাকবে, তোমার গাড়ি আর ধরা হবে না। এখন কেউ মানলেন, কেউ মানলেন না। যারা এই যে বিপ্লবকে ধারণ করে তারা মানলেন না, চাঁদাবাজটা পালিয়েছে, নতুন বাংলাদেশে কোনো চাঁদাবাজি হবে না। এখন নতুন বাংলাদেশে চাঁদাবাজি হবে না যারা প্রতিবাদ করছে, তাদের গাড়িগুলো আটক হচ্ছে। যাদের গাড়িতে এই টোকেন নাই তাদের গাড়িগুলো আটক হচ্ছে। যদি এমনটি যদি হয়, এখন নতুন বাংলাদেশে আমরা কি পেলাম? 1600 ছেলে জীবন দিল, আমাদের 40,000 ছেলে পঙ্গু হয়ে গেছে, হাত হারিয়েছে, কেউ পা হারিয়েছে, চোখ হারিয়েছে। এত বড় একটা বিপ্লব, এই বিপ্লব কেন হয়েছিল? এই বিপ্লব হয়েছিল যে এই যে আপনি যে লক্ষর চক্কর বাসের কথা বলছেন, এই জন্য হয়েছিল, এই যে সড়কের বিশৃঙ্খলার জন্য হয়েছিল। আমরা যদি নতুন বাংলাদেশে এই চাঁদাবাজি এবং দুর্নীতি বন্ধ করতে না পারি, তাহলে কিন্তু আমাদের জন্য আগামী দিনে আরো ভয়ঙ্কর পরিণতি ভোগ করতে হতে পারে। দর্শক, একটি হতাশাজনক পরিস্থিতি শুনে আসলে আজকের আয়োজনটি শুরু করতে হচ্ছে, এবং এরপরে আসলে বাকি কথাগুলো কতটা অর্থ বহন করবে আমি আসলে জানি না। যদি কর্তৃপক্ষের কেউ দেখে থাকেন, নিশ্চয়ই আপনারা আপনাদের দায়িত্বটুকু পালনের জন্য যা যা দরকার সেই ব্যবস্থাটুকু নেবেন, এই অনুরোধটুকু থাকলো। আমি জনাব রফিকুল হোসেন কাজল আপনার কাছে আসতে চাই। ঢাকা সড়ক পরিবহন ও মালিক সমিতি এই আন্দোলন পরবর্তী সময়ে অন্তর্বর্তীকালীন সরকারের 3.5 মাস সময় 2 ধরনের পরিকল্পনা নিয়ে এগিয়ে এসেছেন, এবং এর মধ্যে প্রথম ধাপে রয়েছে চাঁদাবাজি বন্ধ, সুশৃঙ্খল গাড়ি চলাচল, যাত্রী সেবার মান বৃদ্ধি এবং যানজট কমানো। এই কর্মসূচির অগ্রগতি আসলে কতটুকু? সময় বদলে যায়, কিন্তু সৌন্দর্যের সংজ্ঞা বদলায় না। রূপ বদলে যায়, কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায়। ঐতিহ্য যখন আপন করে নেয় আধুনিকতাকে, তখন সৌন্দর্য ঠিকই খুঁজে নেয় স্যান্ডেলিনাকে। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে আমার। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এই কর্মসূচি কাকে কোথায় দিয়েছে?
অন্তর্বর্তীকালীন সরকারের এই সময়ে আপনাদের ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি এই দুটি পরিকল্পনার কথা বলেছেন। এগুলো তো সবাই কথা বলে, সুন্দর সুন্দর কথা বলে। হ্যাঁ, সেটাই বলছি, সুন্দর কথার অথরিটিটাকে কে বলছে এটা? এই পর্যন্ত কি এই অন্তর্বর্তীকালীন সরকার আসার পর দেখছেন যে পরিবহন সংস্কার বা পরিবহনের জন্য কোনো সরকারের মধ্য থেকে কোনো কথাবার্তা আছে? না। এক নাম্বার। দুই নম্বর, এই যে উনি এই জিনিসটা দেখালো, এটা টেকনিক্যাল জিনিস আমি আপনাকে দেখাচ্ছি, এটা দরকার নেই। আজকে বহু বছর আগে আমি যখন ব্যবসা শুরু করি, তো একজন পুলিশের টিআই, উনি মারা গেছেন, আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুন। উনি হঠাৎ করে আমার গাড়ির কাগজ রেখে দিলেন। তখন ডিসি সাহেব ছিলেন রকিবুল হুদা, যার বিরুদ্ধে মার্ডার কেস হয়েছিল বা ফাঁসি ইত্যাদি ছিল আওয়ামী লীগের আমলে। তো বললো যে এটা আমার কিছু করার নাই। ডিসি সাহেব বনানী থেকে বেরিয়ে ওয়ারলেসে বলছেন, তখন মোবাইল টোবাইল তো ছিল না, উনি বলছেন আমি গাড়ি কাগজ আটকে রাখছি, গাড়ি আটকাতে বলছেন, গাড়ি আটকেছি। তারপরে আমি রকিবুল হুদাকে তখন পাইলাম না। পরের দিন সকালে গেলাম, আমি বললাম যে আপনি এরকম একটা অর্ডার দিচ্ছেন, আমার সাথে ওনার খাতির ছিল। বললাম না, আমার মনে নেই। আমি তাহলে টিআই সাহেবকে বলে দেন। তো ওনার কাছে গেলাম, ফার্মগেটে একটা দোকানে বসতেন। বলার পরে উনি দিল, আমাকে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কী অর্থ কী? আপনি তো ভালোভাবে নিচ্ছেন না কেন? আপনি তো কালকেও টাকা সাধলাম, দিলেন না। ডিসি সাহেব, আমি তো ডিসি সাহেব বলছে। ঠিক আছে, ডিসি সাহেব চালাবো, আপনার গাড়ি রাস্তায় চলে? আমি বুঝি যে একটা যাইতেছে, একটা চাকা ঘুরবে একটা ধারা, আরেকটা চাকা ঘুরবে আরেকটা ধারা। এখন আমাদের অনেক সমস্যা, যেমন ঢাকা শহরে যে সমস্ত গাড়িগুলি চলে মোটর ভেহিকেল অ্যাক্ট অনুযায়ী, একটি গাড়িও ফিট না। এই যে সমস্যা, এই যে গাড়িগুলির সমস্যা, এই যে রাস্তার সমস্যা, আমি একটা কথা শেষ করে দিই। 80% হচ্ছে সরকারের দায়, 80% সরকারি ব্যর্থতা মালিক এবং শ্রমিকদের উপর বর্তাচ্ছে। মালিক তো আপনারা দেখেন যে একটা কোম্পানি, অনেকগুলি গাড়ি, আসলে না তা না, এটা একটা ব্যানার। এই ব্যানারের মধ্যে শত শত মালিক। একটা গাড়ি 2 জনের মালিক, একটা গাড়ি 1 জনের মালিক, 3 জনের 4টা 5টা গাড়ির মালিক, এবং আরেকজন এটা তার ব্যানারের টাকা নিচ্ছেন, চাঁদাবাজি করছেন, ইত্যাদি ইত্যাদি। এই সিস্টেমগুলি হচ্ছে সমস্যা। সিস্টেমগুলি পুলিশের চাঁদা নিতে পারবে না। এখন টেকনোলজি যেই জায়গায় আছে, যদি সিস্টেম করে দেন নিতে পারবে না। আমি তো মনে করি, আমি আর পরামর্শ যদি ওনারা নিতে চান, আগামী 1 বছরের মধ্যে ঢাকার যানজটের সমস্যার অন্তত 50% আমি কাভ করে দিতে পারবো। আমার পরামর্শ সাপোর্ট। আচ্ছা, আমাকে একটুখানি বলেন, এই যে লক্কর ঝক্কর গাড়ির অনুমোদন তো দেয় বিআরটিএ, তারা কেন দেয় আসলে? এইটা এখানে একটা বিষয় হলো যে লক্কর ঝক্কর গাড়িগুলির মডেল আছে। এই গাড়িগুলির মডেল ধরেন 15 বছর, আপনার 3 বছরও চালানো যায় না রাস্তাঘাটের পরিবেশের কারণে, বাইরে বুড়ে করে। আরেকটা হচ্ছে যেই পয়সা সিটির গাড়িতে ইনকাম হয়, সেই পয়সাতে মেনটেন্যান্স হয় না, কারণ এটা রাস্তার যে কনজেশন, সেই কারণে গাড়ি পর্যাপ্ত ট্রিপ পায় না। ট্রিপ না পাওয়ার পরে মালিক সেই টাকাটা পায় না। আরেকটা হচ্ছে রেভিনিউ সিস্টেমটার কারণে মালিক যে টাকাটা গাড়ি প্রোটেক্ট করে, সেই টাকাটাও মালিকের হাতে পৌঁছে না, ফলে সে মেনটেন করতে পারে না। আরেকটা কথা হচ্ছে, এই সমস্ত গাড়িগুলি মানে যারা বিক্রি করছে তারা 100% লাভ করছে একটা গাড়ি থেকে, অথবা 70% লাভ করছে, এবং এই মালিক হচ্ছে তাদের কর্মচারী। এগুলি গাড়ি চালায়া পিটায়া পাটায়া যা কিছু পায় তাদের কিস্তি দিতে হয়, না দিলে এই হয়ে যায়। একটা গাড়ির কিস্তি 60,000 70,000 টাকা মাসে, অথচ একটা গাড়ি ডেইলি পায় 1,500 2,000 টাকা মাসে, 30 দিন তো গাড়িগুলি চলে না। সো এইগুলির সমস্যা। আসলে এই সমস্যা থেকে বেরিয়ে আসতে হলে অন্য জিনিস করতে হবে। এই সমস্ত গাড়ি সিটি সার্ভিস, সিটি বাস না, গভর্নমেন্ট এগুলি জানে, গভর্নমেন্টের, কিন্তু আমলারা হচ্ছে এই সমস্ত জিনিসগুলি করে রাখছে। আর পুলিশের বিষয়টা হচ্ছে, পুলিশের চাঁদারা কোনো একটা জায়গা থেকে নিয়ন্ত্রিত হয়। তাহলে প্রধান দোষী কি পুলিশ? অবভিয়াসলি পুলিশের মধ্যে বড় ব্যাপার। ওকে, মোজাম্মেল হক, আপনার কাছে একটুখানি জানতে চাই, বাইকের কথাটা আসলে, মোটর বাইক একসময় তো ব্যক্তিগত পরিবহন ছিল, এটাও এখন গণপরিবহনের একটি হয়ে গেছে, যেহেতু তারা যাত্রী ওঠানামা করেন। বেপরোয়াভাবে মোটর বাইক চালানো কিংবা মোটর বাইকের সংখ্যা অনেক বেড়ে যাওয়া কি আমাদের সড়কে বিশৃঙ্খলার একটা প্রধান কারণই হয়ে দাঁড়াচ্ছে? অবশ্যই অন্যতম, অবশ্যই দায়ী। আপনি দেখুন, আপনি যখন একজন প্যাসেঞ্জারকে মানসম্মত যানবাহন দিতে ব্যর্থ হবেন, তাকে বিকল্প উপায় তাকে খুঁজে নিতে হয়, বের করে নিতে হয়। ধরুন আমাকে দ্রুত কোথাও যেতে হবে, ওই মুহূর্তে আমি যানজটের জন্য বাসে আমি সময় মতো যেতে পারছি না। আর এই শহরে যে সিটি সার্ভিসের বাসগুলো চলে, একটি বাসে ন্যূনতম চড়ার পরিবেশ আছে। আপনি কি পরিচ্ছন্ন কাপড় চোপড় নিয়ে আপনি কোনো বাসে উঠতে পারেন? আমি গত সপ্তাহের আগের সপ্তাহে
আমি গুলিস্তান থেকে চিটং রোড থেকে গুলিস্তান আসব, একটা বাসে উঠলাম, বাসে সিটও আছে কিন্তু আমি সিটে বসতে পারছি না, এত নোংরা সিট, এখানে বসতে পারছি না। অর্থাৎ জানালার কাজগুলো ভাঙা, রাস্তার পাশে তারা পার্কিং করে রাখে, ধুলাবালিতে সিটগুলো। এখানে এই শহরে না না, এখানে শুনেন, এখানে আমি বলি, এখানে আমাকে একটু বলতে দেন। এখানে ধরেন, এখানে মালিকদের যেমন দায় আছে, মালিকদের চেয়ে বেশি দায় সরকারের। এখানে ওয়াশফিটের কোনো ব্যবস্থা নেই। আপনি দেখুন, আপনি যে জামাটা পরেন, এটা ওয়াশের একটা স্টেশন আছে, কিন্তু এই একটি বাস, এই যে এটা তো সিটি সার্ভিস, এটা তো স্টপ ওভার বাস টার্মিনালে যখন যাবে, এটা পরিষ্কার পরিচ্ছন্নতার একটা ব্যাপার আছে, কিন্তু এইটা পরিষ্কার পরিচ্ছন্নতা করার মতো সরকারি উদ্যোগেও কোনো ইয়া নেই। এবং আমাদের মালিক সমিতির এত বড় বড় সংগঠনগুলোর নিজস্ব উদ্যোগেও কোনো ব্যবস্থা নেই। ফলে যাত্রীরা অসহায়, যাত্রীদের এখানে কোনো, আমি হয়তো আপনার এই জায়গাতে এসে বলতে পারছি, কিন্তু ওখানে চালক হেল্পারের কাছে বললে, বাসের মধ্যে যদি আমি চালক হেল্পারের কাছে বলি, তারা তো আসলে সমাধান দেওয়ার জায়গায় নেই, নাম্বার 1। নাম্বার 2 হলো যে পরিবহনের জন্য গত সরকারের 16 বছর পরিবহনের জন্য যত সিদ্ধান্ত নেওয়া হয়েছে, মালিক এবং শ্রমিক সংগঠনগুলো, তাদের লেজুর ভিত্তিক সংগঠনগুলো, এই সংগঠনগুলোর নেতাদের নিয়ে নেওয়া হয়েছে একচেটিয়া সিদ্ধান্ত। এখানে যাত্রী এবং নাগরিক সমাজের কোনো প্রতিনিধিত্ব ছিল না। আমরা এই কথাগুলো সরকারের যে সিদ্ধান্ত গ্রহণের ফোরাম, এই ফোরামে তখনও বলতে পারি নাই, এখনও বলতে পারছি না। এখনও সরকার পরবর্তীতে পরিস্থিতিতে, এখন যে নতুন সরকারের সময়ও পরিবহন সংক্রান্ত ডাইনামিক কোনো সিদ্ধান্ত আমরা দেখছি না। আপনি যে সমস্ত সমস্যাগুলোর কথা বলছেন, এই যে পরিবহনের আইন পরিবর্তন, বিধিবিধান পরিবর্তন, চাঁদাবাজির যে বিষয়গুলো, ভাড়া নৈরাজ্যের যে বিষয়গুলো, ভাই যে বলছিল তাদের আয়ের অংশ মালিক পর্যন্ত পৌঁছচ্ছে না, এই যে কাঠামোগত যে সমস্যাগুলো, এই যে ড্রাইভিং লাইসেন্স ইস্যুর পদ্ধতিতে দুর্নীতি, ফিটনেস প্রদানের পদ্ধতিতে দুর্নীতি, এবং এই যে যানবাহন, এই যে নিয়ন্ত্রণ ব্যবস্থায় আমলাদের জড়িয়ে যাওয়া, যে সমস্ত আমলারা জড়িয়ে যাচ্ছে তারা দুর্নীতিতেও জড়িয়ে পড়ছে, কিন্তু তাদের কিন্তু বাস পরিচালনার মতো, গণপরিবহন ব্যবস্থাকে ডেভেলপ করার মতো বাস্তবিকতা তাদের কোনো জ্ঞান নাই। যেমন বিআরটিএতে এই যে বিজি প্রেসের একজন ডিজিকে নিয়ে বসাই দেওয়া হয়েছে, উনি আমরা যে একজন প্রতিনিধি, যাত্রী কল্যাণ কি উনি এটা বুঝেন না। প্রথম দিন যখন ওনার সাথে সাক্ষাৎ করতে গেলাম, উনি বলে যে এটা আবার কি। তার মানে যিনি প্যাসেঞ্জার কি বুঝেন না, তাকে প্যাসেঞ্জারদের ভালোমন্দের জন্য বসাই দেওয়া হলো। এখন এই যে আমলাদের দিয়ে পরিবহন নিয়ন্ত্রণ ব্যবস্থা, এবং পরিবহনে আপনি দেখেন সড়ক পরিবহন মন্ত্রণালয়ে রোড সেফটি গবেষণা, রোড সেফটি ইউনিট বলতেই নাই। আমরা বিআরটিএতে যারা পরিচালনা করছেন, কেউ হয়তো নিচের থেকে আসছেন, কেউ হয়তো উপরে থেকে আমলা বসাই দেওয়া হচ্ছে, তাদের কেউ কিন্তু পরিবহন এক্সপার্ট না। বাস্তবিকতা পরিবহনের চেহারা পাল্টাতে পারছি না, চাঁদাবাজি বন্ধ হচ্ছে না, নৈরাজ্য বন্ধ হচ্ছে না, মানুষের দুর্ভোগ কমছে না, এবং লক্কর বাস বন্ধের জন্য আমরা দেখছি 2012 সাল থেকে, অর্থাৎ ওবায়দুল কাদের মন্ত্রী হওয়ার প্রথম বছর থেকে আমরা এগুলোর সরচিক্ষা শুনে আসছিলাম প্রায় 16 বছর, কিন্তু কোনো ধরনের পরিবর্তন তারা করতে পারেনি। এখন বর্তমান সরকারও, এই যে সরকার ব্যবস্থার আজকে 3 মাস হলো, প্রায় আরও বেশি সময় পার হচ্ছে, কিন্তু পরিবহন সেক্টরে যে সংস্কারের কোনো ধরনের ছোঁয়া, অনেকগুলো সংস্কার কমিশন গঠন হয়েছে, পরিবহন খাত সংস্কারের জন্য সরকারের মাথায় এখনো পর্যন্ত একটা সংস্কার কমিশন গঠনের চিন্তাও কিন্তু এখনো আসছে না। রফিকুল হোসেন, আপনার কাছে আসতে চাই, এই যে যত্রতত্র বাস থামিয়ে যাত্রী নামানো, যাত্রী ওঠানো, এটা আসলে মানে কেন হয়, এটা কেন থামে না? প্রথমত এখন সরকারটা কে চালাচ্ছে এটাই বুঝতে পারতেছি না। এখানে তো ডায়ার কি চলতেছে, দ্বৈত শাসন চলতেছে, কারণ ইউনূস সাহেবের সরকার চলছে না এখানে অনেক ক্ষেত্রে। আজকে সড়ক পরিবহন সমিতি নিয়ে একটা কাণ্ড কারখানা ঘটতেছে, সেখানে ডিজি লেবার ডিপার্টমেন্ট সে একটা বিশেষ মহলের প্রভাবিত হয়ে, সরকারের কোনো না, তো একটা উল্টাপাল্টা একটা ডিসিশন যে সংঘাতময় একটা পরিস্থিতি তৈরি করেছে। হ্যাঁ, এইখানে এই পরিবহনটা এখন চাঁদাবাজি চলতেছে চরমভাবে, এবং সেই চাঁদাবাজির বেনিফিশিয়ারি হচ্ছে অনেক আগে যারা ছিল তারাই, এবং তারা একটা পাওয়ারফুল সংগঠনের পক্ষ থেকে এসছে। এবং প্রথম আলোতে যে নীরব সাহেবকে প্রশ্ন করা হয়েছিল যে আপনি, সে তারটা উত্তর না দেশে বলছে আমি কেন, আমার চেয়ে বড় বড় নেতারা এর মধ্যে জড়িত আছে।
তো সেই ক্ষেত্রে সেই দলের প্রধান কি ভূমিকা পালন করছেন, ওনারা তো আশ্বাস তো করছেন জনগণকে তারা একটা সুশাসন দিবেন, কিন্তু এই বিষয়গুলি কি ওনারা খেয়াল করছেন না? এখনই যে অবস্থা শুরু হয়েছে, অফিসিয়ালি ক্ষমতায় আসলে কি অবস্থাটা দাঁড়াবে, তাদের বিরুদ্ধে ওনারা কোনো ব্যবস্থা নিচ্ছেন না, এই সমস্ত কোনো ব্যবস্থা নেই, বরঞ্চ উল্টোটা হচ্ছে। আপনি মোটরসাইকেলের কথা বললেন, মোটরসাইকেলকে মামলা হামলা, এই যে সংস্কৃতি, এই যে ব্রিটিশের পাওয়া, এই যে একটা মানে অথরিটেরিয়ান একটা যে সিস্টেম, এইটা দিয়ে কিন্তু আর সমস্যার সমাধান হবে না। মানুষ অনেক সচেতন। অটোরিকশা চলাচল নিয়ে কি বলবেন? অটোরিকশা আমি বলছি এগুলি এক নম্বর, উনি একটা সুন্দর জিনিস অবতারণা করছেন, আমি এটাকে এক্সপ্লেইন করব। মোটরসাইকেল অত হবে না যখন আপনি দ্রুত গতির একটা বাস চালু করতে পারবেন, মানুষকে একটা পরিবেশ বান্ধব একটা বাস দেবেন। ঢাকা সিটিতে অত্যন্ত উন্নত মানের বাস দেওয়ার সুযোগ আছে, এবং সেটা ডক্টর ইউনূসের পক্ষে আরও বেশি সম্ভব, কারণ ইউ আইতেছে, তারা অনেক টাকা পয়সা তাদের কাছে আছে। এরকম পৃথিবীতে নিয়ে লাহোরে কোরিয়া নিজেরাই একটা রুট বানিয়ে তাদের নিজ গাড়ি চালাচ্ছে। ইউনূস সাহেব যদি সেটা ইউর কাছে উপস্থাপন করে, তাদের কাছে না ফান্ড আছে, তাদের ইচ্ছা আছে ইউনূস সাহেবকে সহযোগিতা করার, তাহলে ঢাকার অন্তত মেজর 2টা করিডোরকে যদি তারা বানিয়ে দেয় এবং তাদের আধুনিক বাস টাস দেয়, এয়ার কন্ডিশন বাস দেয়, দামি দামি বাস দেয়, তাহলে সাধারণ মানুষ এটা সুখ ভোগ করবে। এবং যারা প্রাইভেট কার নিয়ে খালি ঘর থেকে বাইরে অত কিছুই হয় না। আমি যে প্রাইভেট কার, তো আপনি উনি বললেন মোটরসাইকেলের কথা, বাসের কথা, প্রাইভেট কারে কি আপনি সময় মতো আসতে পারবেন? এখানে আসতে পারবেন না, কারণ স্পেসে। সো সেইখানে যদি এই ব্যবস্থাটা ওনারা করে দেন, তাহলে দেখবেন যে চাঁদাবাজিও কমে যাবে, তারপরে পুলিশের অত্যাচারও কমে যাবে, সব কিছু কমে যাবে। এই বিষয়গুলিকে আসলে আরও জ্ঞান যাদের আছে, যাদের অভিজ্ঞতা আছে, তাদেরকে কথা বলার এবং এই যে সংস্কারের দরকার, তত্ত্বাবধায়ক সরকার এইটাই কাজ, সেটা করছে না। আজকে দৃশ্যমান সমস্যা হচ্ছে পরিবহন। অটোরিকশা নিয়ে কি বলবেন? অটোরিকশা হচ্ছে, উনি যে ক্যালকাটার কথা বলেছেন, ক্যালকাটায় 3 হুইলারগুলি সেগুলি একটা বিশেষ রাস্তায় অলিগলিতে চলে, আমাদের এখানে নিজ উদ্যোগে চলছে। যেমন আপনি মনে কাফরুল থেকে আগারগা পর্যন্ত এলাকার কমিশনার, এলাকার মুরব্বি টুরবি রাস্তা কিছু প্রশস্ত করছে, বাড়িঘর করে, এখান থেকে শাটল সার্ভিস চলতেছে। এটাকে আরও প্রসারিত করা যায়, এবং এই 3 হুইলার এইটা না দেন, লিথিয়াম ব্যাটারির আপনারা আমদানি করেন, সেটা ওয়ার্ল্ড ব্যাঙ্কও সাজেস্ট করতেছে, আপনি সেইগুলি দিয়ে এই করিডোরগুলি দিলে মানুষ একটা যেতে পারে। যেমন আগে এক ভদ্রমহিলা, আমি খুব উন্নত মানের, আমি কিন্তু 111-এর আগে, অর্থাৎ 2003 বা তার আগে আমি এই শহরে একটা সার্ভিস আনছিলাম, সেগুলো মানে বাস সার্ভিস, সেটা কাউন্টার থেকে টিকিট করে কাউন্টার উঠতো, দরজা বন্ধ থাকতো, একটা গাড়ি আরেকটা গাড়ি ওভারটেক করতো না, রেভিনিউটা গাড়ির ভিতরে কালেক্ট হতো না, ফলে ড্রাইভার বা হেল্পার কোনোভাবে বিভিন্ন জায়গায় গাড়ি থামার ইন্টারেস্টেড ছিল না। সারাদিন ল্যাপটপ, ফোন আর অফিসের কাজ। আমি চললাম, তুমি থাকো তোমার কাজ নিয়ে। হয়তো তোমারই জন্য হয়েছি যে প্রেমে বন্য। আমাদের মধ্যে এখনো প্রেম আছে, জানি তুমি অনন্য, তাই শুধু তোমাকেই চাই। জীবনের প্রতিটি মুহূর্ত হয়ে উঠুক স্পেশাল। ত্বকের যত্নে রোজ অয়েল এক্সট্রাক্ট এবং ময়শ্চারাইজার সমৃদ্ধ তিব্বত পমেড। কিন্তু এইটা আওয়ামী লীগ আসার পরে এটা করেছে। আগে তখনকার সময়, আজকে যারা চাঁদাবাজি করছে, যে বড় নেতারা এখন জড়িত এবং যেই ইয়েরা কমিটি করতেছে, তারাও চেষ্টা করছে আমাকে এটাকে ধ্বংস করে দিতে, কিন্তু এটা আমারটা চলছে, পাশাপাশি বিশৃঙ্খল একটা গ্রুপও চলছে। হ্যাঁ, তখন এই জায়গাটার মধ্যে একটা অ্যাচিভমেন্ট ছিল। এই জিনিসটা গভর্নমেন্টের রেকর্ডে আছে, এই জিনিসটা ইন্টেলিজেন্স জানে, কিন্তু কেউ ওই ব্যাপারে উদ্যোগ নিচ্ছে না। আমাদের যে আসলে ট্রাফিক সিগন্যালগুলো রয়েছে, বেশিরভাগই দেখা যায় অকেজো, কিংবা যে জায়গায় নেই সেই জায়গায় কেন আমরা সিগন্যালগুলো কাজে লাগাতে পারি না, অথচ বছর পরে কিন্তু এটার রক্ষণাবেক্ষণের পিছনে অনেক টাকা খরচ হয়ে যায়। কিংবা ধরেন আমাদের যে ফ্লাইওভারগুলো তৈরি হয়েছে যানজট কমানোর জন্য, দেখা যায় সেগুলোর উপরেই লম্বা লাইন হয়, কেন আসলে এগুলো? আসলে এগুলোতে পরিকল্পনার অভাব, এবং আমাদের যে যারা কাজ করছেন এইটার পেছনে যারা জড়িত, তাদের আসলে অভিজ্ঞতা বা দক্ষতা, এটার কিন্তু বড় ধরনের ঘাটতি আমরা লক্ষ্য করি। সদিচ্ছারও অনেকাংশে দায়ী। যানজট কিন্তু মুক্ত করার সুযোগ আছে, কিন্তু কেউ দেখছে না। আসলে বিষয়গুলো জানানোর চেষ্টা, আমরা নানাভাবে জানানোর চেষ্টা করছি। আমরা যেমন এই যে হানিফ ফ্লাইওভারে যানজট নিরসনের জন্য 3 দফা সিটি কর্পোরেশনকে প্রস্তাবনা দিয়েছি, ট্রাফিক বিভাগকেও জানিয়েছি, কিন্তু আসলে উদ্যোগটা কেউ নিচ্ছে না। উদ্যোগটা নিলে কিন্তু আসলে এখান থেকে আমরা বেরিয়ে আসতে পারি। এখন যে বিষয়টি আপনি যেটা বললেন, সেটা হলো যে পরিবহন সেক্টর সংক্রান্ত যে আমরা ইয়েগুলো দেখি, এই ইউনিটগুলো দেখি, যদি দেখেন বিআরটি অথবা ট্রাফিক বিভাগ, তাদের মধ্যে আসলে বেসিক্যালি কোনো গবেষণা নেই, এবং তারা যে কাজগুলো করছেন, আমরা বারবার বলছি আপনার কাজগুলোতে আমার রেজাল্ট কি, পরবর্তী
রেজাল্ট কি, এটার জন্য অডিট হওয়া দরকার, বিআরটি এর কাজের অডিট হওয়া দরকার। বিআরটি এর মতো একটা প্রতিষ্ঠানের আসলে বড় ধরনের একটা সংস্কার প্রয়োজন, যেটা অতীতে আমরা দলীয় সরকারের সময় পারি নাই। আমরা ট্রাফিক বিভাগের কাজের এখন ধরন পরিবর্তন করার সময় চলে এসছে। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে আজকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ প্রিয় দর্শক, আপনারা যারা সঙ্গে ছিলেন। আজকে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আসলে উঠে এসেছে। এক হচ্ছে অনেকগুলো নীতি রয়েছে, অনেক সুন্দর কথা রয়েছে, তার বাস্তবায়ন নেই। এবং আরও যেটি ভীষণ গুরুত্বপূর্ণ, যে অনেক জায়গায় যে উদ্যোগগুলো নেওয়া প্রয়োজন সেগুলোর কথা হয়তো ভাবা হচ্ছে না। সংস্কারের এই সময়ে এই যে সড়ক পরিবহনে আমাদের জনজীবনের যে একাত্মতা, সেটির গুরুত্ব উপলব্ধি করে আমাদের মনে হয় এই সময়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া দরকার, এবং সেই পদক্ষেপগুলো নেওয়ার আহ্বান জানিয়ে আজকের আয়োজনটি শেষ করছি দর্শক। আবার দেখা হবে, আবার কথা হবে।